বিকেলে স্কুলের কারখানার ফোরম্যানবাবুর স্ত্রী এসে বললেন, ও মা, ভয় করে না দিদি? গোয়াল ঘরের পেছনের দেয়ালে তো এতখানি ফাঁক, একটা দুটো ছোট ছেলে কি রোগাপানা মানুষ দিব্যি গলে আসতে পারে, আর আপনি কিনা দুধেশ্বর আর রাজ্যের বাসনপত্র ছড়িয়ে রেখে দরজায় শুধু শিকলি তুলে ও ঘরে গিয়ে রেডিও শোনেন। বলিহারি আপনাকে। কর্তাগিনী তাই নিয়ে হাসাহাসি করছিলেন, কিন্তু রাতে হ্যারিকেন জেলে রান্নাঘরে গিয়ে ওই দিদি দেখলেন স্বরের এক পাশ থেকে খানিকটাকে ছিঁড়ে নিয়েছে, মেঝেতে টপ টপ করে দুধ ফেলেছে, নতুন রং করা দেয়ালে ছোট ছোট আঙুল মুছেছে। ওহি দিদি কাউকে কিছু না বলে ওই দিক থেকে একটুখানি স্বর কেটে ফেলে দিয়ে বাকিটাতে চিনি ছড়ালেন। পাথরের বাটিতে তিনজনের জন্য চিনি পাতা দই বসিয়ে বাটিটা ডেকচিতে রেখে ঢাকা দিয়ে শিল চাপা দিলেন। চায়ের দুধ খাবার ঘরের টুলিতে রাখলেন। মনটা খারাপ হয়ে গেল। সকালে গিয়ে গোয়াল ঘরটা দেখলেন। বাড়ি সারানোর জিনিস ছাড়া কিছু ছিল না, তবে পাশের পাঁচিলে সত্যি খানিকটা ফাঁক। সুরেনবাবু সেই দিনই সেটা সারাবার ব্যবস্থা করলেন। সকালে জেলেবউ 75 পয়সায় এক রাশি ছোট ছোট তেল টসটসে খয়রা মাছ দিয়ে গেল। ওই দিদি সবটা তেলে ভেজে অর্ধেকটা দিয়ে দুপুরে চচ্চড়ি করলেন, বাকিটা রান্নাঘরের ছাদ থেকে ঝোলা শিকের ওপরে তুলে রাখলেন। সন্ধেবেলায় দেখলেন ঝাঁপি কাত, নিচে মেজের ওপর দুটি মাছ পড়ে আছে। শিকে তোলা মাছ বেশ কম। ওই দিদি একেবারে তাজ্জব বনে গেলেন। সঙ্গে সঙ্গে গোয়াল ঘরের দিকে চোখ গেল। গোয়াল ঘরের উঠোনের দিকে দেয়াল ছিল না, খালি ওই দিদির কোমর অব্দি উঁচু শক্ত একটা বাঁশের বেড়া। হঠাৎ মনে হলো অন্ধকারের মধ্যে সারি সারি গোটা দশেক ছোট ছোট মাথা যেন বাঁশের বেড়ার ওপর দিয়ে দেখা যাচ্ছে, আর অনেকগুলো রোগা রোগা কালো কালো হাত এ ওকে ঠেলে সরিয়ে নিজের জন্য জায়গা করে নেবার চেষ্টা করছে। ওহি দিদির বুক ঢিপ ঢিপ করতে লাগলো। আছে তাহলে ছেলেপুলে এই নির্বান্ধব পুরীতেও? কালীঘাটের বাড়িতে ছেলেপুলে ছিল না, বাড়িটা ছিল শ্মশান। ওই দিদির ছেলে মেয়েরা বড় হয়ে এখানে ওখানে ছড়িয়ে পড়েছিল। শাশুড়ি কোনো ছোট ছেলের গলার আওয়াজ পেলে ঝাঁটা নিয়ে তেড়ে যেতেন। কেউ আসতো না ওদের বাড়িতে, কেউ গল্প শুনতেও চাইতো না, খাবার চুরি করে খেত না। বাড়ি নাকি শ্মশান? ওহি দিদি গলা তুলে ডাক দিলেন, কে রে আমার সর খায় মাছ খায়? অন্ধকারের মধ্যে ঠেলাঠেলি চুপ। ওহি দিদি বললেন, আয়, গোলাপি বাতাসা দেব, ভাজা মশলা দেব, পরিদের দ্বীপের গল্প বলবো। বলার সঙ্গে সঙ্গে সুরসুর করে তারা বাঁশের বেড়া টপকে এগিয়ে এলো। 8-10টা রোগা রোগা ছেলে মেয়ে, গায়ে জামা নেই, রুক্ষ চুল, সাদা সাদা দাঁত বের করে ফিক ফিক করে হাসছে। ওই দিদি গোলাপি বাতাসার কৌটো খুলে বললেন, কাছে আয়, হাত পা। অমনি 10টা নোংরা নোংরা হাত পাতা হলো। ওই দিদি একটা করে বড় বাতাসা একটু করে ভাজা মশলা দিয়ে সামনেরটাকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? ছেলেটা একটু খোনা গলা বলল, বগে। এটা বুঝি তোর দল? দেখ, ওসব খাবার দাবারে হাত দিস নে, কেউ ছুঁলে বুড়ি ঠাকুরমার খাবার নষ্ট হয়। আমি রোজ তোদের খাবার দেব। বকেশ বলল, ই দেবে কেন? মুড়ি লেবেন জুস দেব, পান দেব, উঁচো নিমকি দেব, নোনতা বিস্কুট দেব, আলু নারকেল ঘুগনি দেব, উঁচো চিংড়ি ভাজা দেব। কিন্তু নিজেরা কিচ্ছুটি নিবি না, কেমন?
বগেশ মাথা দুলিয়ে সায় দিল। ওহি দিদি তাড়াতাড়ি জনতা স্টোভ রকে এনে আটার নেচি কাটতে কাটতে বললেন, এখন তোদের খাওয়া হলে ওইখানে বসে পড়, আমি তোদের পরিদের দ্বীপের গল্প বলি। ওরা যে যেখানে ছিল সান বাঁধানো উঠোনের ওপর এসে বসে পড়ল। ওহি দিদি বললেন, অনেক অনেক দিন আগে রমেশ বলে একটা দুষ্টু ছেলে ছিল। তার মা ছিল না, সৎ মা ছিল। বগেশ বলল, রমেশ নাম অগেশ। ওহি দিদি বলেন, বেশ তাই হবে, রমেশ না বগেশ। সৎ মা বগেশকে খেতে দিত না, পড়তে দিত না, সকাল থেকে রাত পর্যন্ত খাটাতো। শোবার জন্য খাট দিত না, রাতে বগেশ ছাগলদের সঙ্গে শুতো। ওহি দিদি গল্প বলে চলেন, আর ক্রমে ওরা কাছে এগিয়ে আসতে থাকে। ক্রমে ওহি দিদির পরোটা ছক্কা রান্নাও শেষ হয়, গল্পও শেষ হয়। আগে একটু জায়গা নিয়ে রেষারেষি, কঁত কঁত শব্দ হচ্ছিল, শেষের দিকে সব চুপ। ওহি দিদি গল্প শেষ করলেন, তারপর রক্তাক্ত গায়ে ধুঁকতে ধুঁকতে, হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে, কাঁদতে কাঁদতে বগেশ গিয়ে সমুদ্রের তীরে আছড়ে পড়ল। অমনি সেই শুটকো বুড়ির নৌকো এসে তীরে ঠেকল। সঙ্গে সঙ্গে বুড়ির গা থেকে আলো বেরোতে লাগলো। শুটকো বুড়ি পরি হয়ে গেল, আর মা 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 বলে বগেশ তার কোলে লাফিয়ে পড়ল। দুজনকে নিয়ে নৌকো পরিদের দ্বীপে চলে গেল। গল্প শুনতে শুনতে ছেলে মেয়েগুলো ওহি দিদির পায়ের কাছে গাদাগাদি হয়ে পড়েছিল। ওহি দিদি স্টোভ নিভিয়ে খাবার তুলে বললেন, আজকের মতো হলো, মানিক বুড়ি ঠাকুমার খাবার সময় হলো, কাল আবার আসিস, ঝুরি ভাজা খেতে দেব, আর ঘুঁটে কুড়ুনির রানী হওয়ার গল্প বলবো। এই বলে রান্নাঘরের দোলে শিকলি তুলে এদিক ফিরে দেখলে ছেলে মেয়েগুলো নিমেষের মধ্যে ভেগেছে। আর খাবার চুরি হতো না সেদিন থেকে। আর ওহি দিদি একা পড়তেন না। সন্ধেবেলার ভয় ভাবনা একেবারে দূর হয়ে গেল। কোনো চোর বা ভূত বা দুষ্টু লোক ওই ছোঁড়াগুলো চোখ এড়িয়ে আসতে পারবে না। বগেশ আমসি চুষতে চুষতে বলতো, কোনো বেটার ছেলেকে এদিকে এগুতে দেব না মা। ওহি দিদি গল্প শেষ করে বললেন, তোরা সব এত রোগা কেন রে, থাকিস কোথায়? বগেশ পুরনো আম কাঁঠাল বটের বনের দিকে দেখিয়ে বলতো, ওই থাম, ওদের রাস্তা না। ওহি দিদি বলতেন, ওগুলো কথা বলে না কেন, সব বোবা নাকি? তাই শুনে সব খিলখিল করে হেসে উঠত। বগেশ বলতো, লজ্জা পায়, জিভ কাঁটাদের অড় লজ্জা। ওহি দিদি বললেন, তোর বেটা, যারা বড্ড কথা বলে তাদের জিভ কাটা বলে। কাল তালের বড়া করব, তালের ক্ষীর করব, খাবি তো? তাই শুনে সব ওর গায়ে একেবারে গড়িয়ে পড়ল। ওহি দিদিও রকে দাঁড়িয়ে হাসতে লাগলেন। আহা, খেতে পায় না নিশ্চয়, নিশ্চয় পাতার কোঁড়েতে থাকে। মা বাবাগুলো মানুষ নয়, অভাবে অনটনে হয়তো এগুলোকে বেদম পেটায়। ওদের সুখী করো ঠাকুর। এমনি করে প্রায় 4টে মাস কেটে গেল। সুরেনবাবুদের জন্য স্কুলের হাতায় চমৎকার নতুন কোয়ার্টার তৈরি হয়ে গেল। ওহি দিদি বললেন, ও মা, বলে কি পৌষ মাসে কখনো বাড়ি বদলাতে হয়? মাঘ পড়লে যাব। ছেলে পিলেগুলোর ওপর বেজায় মায়া। দিনগুলোকে ওরা দিব্যি জমিয়ে রেখেছিল। ওরা যে নতুন কোয়ার্টারে যাবে না
সে বিষয়ে ওই দিদির কোনো সন্দেহ ছিল না। প্রাণ ধরে চলে যাবার কথাটা আর ওদের বলতে পারছিলেন না। ওদেরও নিশ্চয়ই কষ্ট হবে। কে খাওয়াবে কালো কালো রোগা গরিবের ছেলেদের? পৌষ পার্বণে ওহি দিদি পাটিসাপটা, গোকুল পিঠে, নারকোল নাড়ু, দুধ পুলি করে সবাইকে খাওয়ালেন। সুরেনবাবু সহকর্মীরা বেজায় প্রশংসা করলেন। শাশুড়ি বারণ শুনলেন না। 3টে পাটিসাপটা, 1 বাটি দুধ পুলি খেয়ে ফেললেন। আর সবাই চলে গেলে সুরেনবাবুও তাস খেলতে অন্যদের ওখানে গেলেন। ওহি দিদি রান্নাঘরের রকে দাঁড়িয়ে ডাকলেন, এই বগেশ! অমনি ফিক ফিক করে হাসতে হাসতে 10টা ছেলে মেয়ে হাজির হলো। ওহি দিদি স্বাদ মিটিয়ে ওদের খাওয়ালেন। তার আগে ঘটি থেকে জল ঢেলে হাত ধোয়ালেন। খাওয়া শেষ হলে সবাইকে একটা করে পান দিয়ে ওহি দিদি বললেন, আমরা স্কুল পাড়ায় উঠে যাচ্ছি জানিস। যাবি না আমাদের নতুন বাড়িতে? সবাই জোরে জোরে মাথা নাড়ল। ওহি দিদি বললেন, আমার দুঃখ হবে বলে আঁচল দিয়ে চোখ মুছলেন। তাই দেখে সবকটা ফঁচ করে একটু কাঁদল। তারপর বকেশ বললেন, আমরাও থাকবো নি মা, মরাও চলে যাবো। কোথায় যাবি রে? পারিস তো আমাদের বাড়িতে আসিস। খুশিতে সব মাথা দোলাতে লাগলো। রান্নাঘরের শিকটি তুলে ওই দিদি ফিরে দেখেন সব পালিয়েছে। ভাবলেন আর ওদের সঙ্গে দেখা হবে না। খুব কষ্ট হলো। পরদিন সকালে বাক্স প্যাঁটরা, বাসনের সিন্দুক, বিছানা সব নতুন বাড়িতে রওনা করে দিয়ে সুরেনবাবুকে আর শাশুড়িকে একটা সাইকেল রিক্সাতে তুলে দিয়ে ওই দিদি স্বামীকে এই প্রথম মিথ্যা কথা বললেন, তোমরা এগো, আমি গয়লা বউয়ের টাকা দিয়ে তাকে সঙ্গে করে আসছি। শুষ্ক উঠোন, গাছতলা, গোয়াল ঘর দেখলেন। পাঁচিল মেরামত হয়েছিল, কিন্তু যাদের আসবার তারা ঠিকই পাঁচিল টপকে আসত। ওই দিদি আমবনে ঢুকে অনেকখানি ঘুরে এলেন। কোথাও কোনো কুঁড়ে ঘর কি বস্তি দেখতে পেলেন না। তখন তাদের আর একবার দেখবার আশা ছেড়ে দিয়ে একটা রিক্সা নিয়ে নতুন কোয়ার্টারে চলে গেলেন। এর 2 মাস পরে ছোট মেয়ে জামাই ত্রিবাঙ্কুর বদলি হলো। নাতি নাতনিকে অনেক দিনের জন্য ওই দিদির কাছে রেখে গেল। তখন একদিন গয়লা বউ হঠাৎ বলে বসলো, এবার নতুন বাড়িতে উঠে এসেছো, এখন বললে দোষ নেই। কি করে 5 মাস ওই হানা বাড়িতে বাস করলে মা, ভেবে পাইনি। সন্ধ্যার পর গ্রামের লোকেরা ও তল্লাটে যায় না, ওই জিপ কাটাদের ভয়। তোমরা কিছু দেখোনি? ওই দিদি কাঠ হলেন। শাশুড়ি বললেন, কি বলছো বউ? কাটা আবার কি? আমরা কাউকে দেখিনি। কে ওরা? ও মা, শোনোনি ঠাকুমা, ওই বাড়িটা ছিল এক মস্ত সদাগরের। একবার ভোরবেলায় গয়লাদের ছেলে মেয়েরা পৌষ পার্বণের বাসি পিঠে খেতে এসে এমনি হট্টগোল করেছিল যে কর্তা তাদের 9 জনের জিপ কেটে দিয়েছিলেন। সবচেয়ে বড়টা পালিয়েছিল। সেও আজ 200 বছরের কথা হবে। গয়না পাড়ায় আমরা আজও তাই নিয়ে দুঃখ করি। তারপর থেকে নাকি আম বাগানে আর বোল ধরে না। আর আশ্চর্যের কথা কি জানো মা, এক্ষুনি দেখে এলাম গাছে গাছে মুকুল এসেছে। যাই মা, এসব হলে আমরা দুঃখীরা দেবতাদের পুজো দিই।